হাই এভরিওয়ান, আমি জিনিয়া ভট্টাচার্য। আর এতক্ষণ আপনারা আমারই সিকিম ট্যুরের কিছু ক্লিপস দেখলেন। আমি 9 ডিসেম্বর 2022-এ সিকিম ট্যুর করেছিলাম। হ্যাঁ, প্রায় 1 বছর হয়ে গেল আমি ঘুরে এসেছি। তবে সেই ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু আজও পুরনো হয়নি। তাই পুরনো হওয়া সত্ত্বেও আপনাদের সাথে শেয়ার করব আমার সিকিম ট্যুরের সব ডিটেলসগুলো, যা থেকে আপনাদের নিজেদের ট্যুর প্ল্যানিংটাও আরো সহজ হয়ে যায়। এই ভ্রমণে আমার ট্যুর পার্টনার ছিল আমার হাজবেন্ড এবং আরো 2 জন, তন্ময়দা আর মৈত্রী। আমরা 4 জন কিন্তু দারুণ এনজয় করেছিলাম এই ট্যুরে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা ইস্ট সিকিম ট্যুরের বেশ ভালো মতন একটা ওভারভিউ পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা সিকিমে মানকিমের কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টের ওনার মিস্টার ললিত রায়কে কন্ট্যাক্ট করেছিলাম ইস্ট সিকিম ট্যুরের জন্য। উনি কিন্তু আমাদের পুরো ট্যুরটা অ্যারেঞ্জ করে দেন, যেখানে আমাদের জন পিছু খরচ হয়েছিল 11,500 করে। টোটাল 7 দিনের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে এনজিপি থেকে যাই মানকিম, মানকিম থেকে যাই রোলেট, রোলেট থেকে পদমচিন, পদমচিন থেকে জুলুক, জুলুক থেকে আরিটান লেক, আর সেখান থেকে আবার এনজিপি। প্যাকেজ অনুযায়ী প্রতিদিন আমাদের 4টে মিল প্রোভাইড করা হয়েছিল: ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। জার্নিটা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। ঘড়িতে তখন রাত 8:21। রাতের খাবারটা স্টেশনেরই একটি দোকান থেকে সেরে নিলাম। ঠিক 8:55 নাগাদ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো 12343 দার্জিলিং মেল। যথারীতি ট্রেনে উঠে পড়লাম, আর নির্দিষ্ট সময় রাত 10:05 ট্রেন ছেড়ে দিল। সকালবেলা দেখি ট্রেন বেশ কিছুটা লেটেই চলছে। হঠাৎই নজরে পড়ল ট্যুরের পাহাড়ের দিকে। যেহেতু এটা আমার প্রথম পাহাড়ে আসা, এই অল্প ঝলকেই কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। ট্রেন 1 ঘন্টা লেটে ঠিক 9:28 নাগাদ এনজিপি স্টেশনে পৌঁছলো। ট্রেন থেকে নামার পর আমরা স্টেশনের বাইরের দিকে এগোতে থাকলাম। সেখানে অলরেডি গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। এই হলো আমাদের গাড়ি, যেটা করে আমরা সব জায়গা ঘুরবো। আর ইনি হলেন অভিষেক ভাই, যিনি গাড়িতে করে আমাদের সব জায়গা ঘুরিয়ে দেখাবেন। ঠিক 9:55 নাগাদ আমরা এনজিপি ছেড়ে বেরিয়ে পড়লাম। সেবক রোড ধরে এগিয়ে চললাম দুপাশের জঙ্গল আর দূরের পাহাড় দেখতে দেখতে। রেল লাইন ক্রসিং এর পর থেকে পাহাড়ে ওঠা শুরু হবে, তাই তার আগেই একটা দোকানে ব্রেকফাস্ট সেরে নিলাম। অর্ডার করলাম গরম গরম মোমো আর আলু পরাঠা। খাবার কিন্তু বেশ ভালো ছিল। খাওয়া সেরে গাড়িতে উঠে পড়লাম। রেল লাইন ক্রসিং পেরোনোর পরই পড়ল সেবকেশ্বরী কালী মন্দির। মাকে প্রণাম করে আমরা যাত্রা শুরু করলাম পাহাড়ে ওঠার। রাস্তার বাম দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়। খুব সুন্দর লাগছিল। এতটাই লম্বা জার্নি, তাই মাঝে মাঝে একটু গাড়ি দাঁড় করিয়ে বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। বিকেল তখন 3:24। পৌঁছলাম রেনক। দেখে নিলাম এখানকার বিখ্যাত বিশ্ববিনায়ক মন্দিরটি। আজ মন্দিরটি বন্ধ, তবে ভেতরে প্রবেশ করলে দর্শন মিলত 12 ফুট লম্বা 16টি হাত বিশিষ্ট গণেশ ঠাকুরের। ঠিক বিকেল 5টায় পৌঁছলাম মানকিম। আর এই হলো আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে। গাড়ি থেকে নেমে এই পুচকুটার সাথে দেখা হলো, আমার সাথে খেলতে লাগলো। এগিয়ে চললাম হোমস্টের দিকে। বেশ উঁচুতে হওয়ায় অনেকগুলো সিঁড়ির ধাপ বেয়ে ওপরে উঠতে হলো। আশেপাশের পাহাড়, গাছপালা আর আকাশ দেখে সত্যিই দারুণ লাগছিল। ভোর 6টায় রেডি হয়ে নিলাম সানরাইজ দেখার জন্য। মানকিম আসলে ইস্ট সিকিমের আরিটারের একটি হিলটপ ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়। আমরাও সেই ভিউ পয়েন্টের দিকে
এগিয়ে গেলাম। ওপরে একটি মন্দির আছে, যেটা এই অঞ্চলের সবচেয়ে পুরনো জাতি, যারা রাই নামে পরিচিত। এটা তাদেরই মন্দির। চারিদিকটা কুয়াশায় ঢাকা, তাই সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা কোনোটাই দেখা গেল না। তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কম ছিল না। চারিদিকের পাহাড় আর আকাশ সবকিছুই কিন্তু দারুণ লাগছিল। নিচের ওই লেকটির নাম লাম্পোখরি লেক, এটাও কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়। এইবার সূর্যের দেখা মিলল পেছনের ওই পাহাড়ের কোল থেকে। স্নিগ্ধ আলোতে পাহাড়ি অঞ্চলটা আলোকিত হয়ে গেল। আমাদের হোমস্টেটা বেশ সাজানো গোছানো। ডান দিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেখানে বসে কফি খেতে খেতে আমাদের আড্ডাটা কিন্তু দারুণ জমেছিল। যতই সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল পাহাড়ের ওপর, ততই যেন প্রকৃতির রূপ আরো পাল্টে যাচ্ছিল। পাহাড়ের সৌন্দর্য যে এত বৈচিত্র্যময়, সেটা আজ প্রথম অনুভব করলাম। ব্রেকফাস্টে গরম আলুর পরাঠা খেয়ে ব্যাগপত্র নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন সকাল 9:30। আজ আমাদের গন্তব্য রোল্যাক। উঁচু গাছের ফাঁক দিয়ে ঝলমলে রোদের আনাগোনা আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। মাঝে মধ্যেই আমরা পাহাড়ের গা বেয়ে এই ছোটখাটো ওয়াটার ফলস দেখতে পেলাম। এখানকার বাড়িগুলো কত সুন্দর, প্রতিটা বাড়িতেই অসংখ্য ফুল গাছ লাগানো। মনে হচ্ছিল এটা আমি কোথায় চলে এলাম। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। পথে আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় একটু দেরি হয়ে গেল। রোলেপে যাওয়ার রাস্তাটা খুব ভাঙাচোরা, তাই গাড়ি হেলে দুলেই চলল। যাওয়ার কথা ছিল বুদ্ধা ওয়াটারফলস, কিন্তু কাজ চলছে বলে রাস্তা বন্ধ। এই ব্রিজটির ঠিক নিচেই আছে বুদ্ধা ওয়াটারফলস, তাই এগিয়ে গেলাম হোমস্টের দিকে। ঠিক দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছলাম ট্রাইবাল হোমস্টেতে। পাহাড়ে ঘেরা শান্ত একটা জায়গা, চারিদিকে সবুজ গাছপালা। আমাদের খুব পছন্দ হলো। রুমটাও বেশ সুন্দর, বেশ টিপটপ। একটা বেড আর একটা সোফা আছে। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের পাশেই আছে একটা ব্যালকনি, আর সেখান থেকে দেখতে পেলাম বয়ে যাচ্ছে রংপুখলা নদী। আমাদের রুমের বাইরে একটা বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে যারা থাকেন খুবই ভালো লাগলো তাদের সাথে আলাপ করে। এত সুন্দর অভ্যর্থনা করলেন যেন আমরা তাদের রিলেটিভ। আর এই কুকুরগুলো, এরা কিন্তু খুব একটা কম মিশুকে নয়। দুপুর 2টো নাগাদ আমাদের খাবার দিয়ে গেল। মেনু খুবই ছিমছাম। ভাত, শাক, ডাল, আলু ভাজা, ডিমের ঝাল আর পাঁপড় ভাজা। 3টে নাগাদ বেরিয়ে পড়লাম। ব্যালকনি থেকে যে নদীটা দেখছিলাম সেটা সামনাসামনি দেখতে। চারিদিকে পাহাড়, গাছপালা, আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কানে আসছে নদীর বয়ে যাওয়ার শব্দ আর পাখির কিচিরমিচির। অদ্ভুত একটা অনুভূতি। পাহাড়ের বুক চিরে নদী বয়ে চলেছে পাথরের ফাঁক দিয়ে। কোথাও কোথাও জলের রংটা নীল, অপূর্ব সৌন্দর্য। সারাদিন এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। বুঝতেই পারিনি কখন সময় অনেকটা বয়ে গেছে। আরেকটা স্পট দেখা এখনো বাকি। কুকুরগুলো কিন্তু আমাদের সাথে সর্বদাই ছিল। আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই। 4 জন চারদিকে গেলে ওরাও 4 ভাগে ভাগ হয়ে আমাদের প্রোটেক্ট করছিল। ব্যাপারটা খুব অবাক করলো আমাকে।
পৌঁছলাম হ্যাঙ্গিং ব্রিজ। এর ওপর থেকে নদীটা আরো সুন্দর লাগছিল। ইচ্ছেই করছিল না জায়গাটা ছেড়ে যেতে, কিন্তু অন্ধকার হয়ে আসছিল, তাই তাড়াতাড়ি হোমস্টে ফিরে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বুঝলাম শীতের মাত্রাটা বেশ বেড়েছে, ভালোই ঠান্ডা লাগছে। জানালার বাইরের পরিবেশ আবারও মুগ্ধ করল। সত্যি এখানে যদি আমরা বরাবরের জন্য থাকতাম নাই ভালো হতো। আমার এই বন্ধুগুলো কিন্তু আমাদের গুড মর্নিং বলতে চলে এসেছে। এরা এত ফ্রেন্ডলি, ফিরে যাওয়ার পর ওদের জন্য মন কেমন করছিল। ঘড়িতে তখন সকাল 7:10। গরম চা দিয়ে গেল রুমে। আজ আমাদের গন্তব্য হলো পদমচিন। স্নান করে রেডি হয়ে নিলাম, আর হাতের সামনে চলে এলো গরম গরম ম্যাগি আর বয়েলড এগ। এই ঠান্ডা ওয়েদারে গরম ম্যাগির স্বাদটা কিন্তু ফাটাফাটি লাগছিল। যাই হোক, পেট পুজো সেরে নিয়ে আবার লাগেজ প্যাক করে রেডি হয়ে গেলাম চেক আউট করার জন্য। নতুন আর একটা জায়গায় যাওয়ার জন্য যেমন এক্সাইটেড ছিলাম, তেমনি এখান থেকে যাওয়ার জন্য মনটাও খারাপ হয়ে গেছিল। সেটা হয়তো এখানকার পরিবেশ আর এখানকার মানুষের অমায়িক ব্যবহারের জন্য। যাওয়ার আগে আমাদের এই উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন, আর আমরাও আবার আসবো এই প্রতিশ্রুতি দিলাম। লাগেজ তুলে দিয়ে গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন সকাল 8:21। কাল যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই গাড়ি এগিয়ে চলল। রাস্তার বিভিন্ন জায়গায় কাজ চলছে, আর রাস্তাটাও অসমান, কিন্তু তা হলেও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাত্রাটা মন্দ লাগছিল না। সূর্যের আলো এক পাহাড়ের কোল থেকে পেরিয়ে আলোকিত করছে আরেকটি পাহাড়। যাওয়ার পথে পড়ল এই হ্যাঙ্গিং ব্রিজটা। আমরা নেমে পড়লাম। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে নদী। পাহাড়ের গা বেয়ে নেমে এসে নদী বয়ে চলেছে ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আগে সম্ভবত এই কাঠের ঝুলন্ত ব্রিজটাই এখানকার মানুষ ব্যবহার করতেন, পরে হয়তো এই লোহার ব্রিজটি বানানো হয়। দেখা পেলাম আমাদের অচেনা কিন্তু বোধহয় বহুদিনের চেনা এই বন্ধুদের। এত খুশি ওরা আমাদের দেখে, তা কিন্তু আমাদের মনেও একরাশ আনন্দ ঢেলে দিল। আবার গাড়ি চলল পাহাড়ের রাস্তা ধরে। ঠিক সকাল 10টা নাগাদ প্রায় 27 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম রৌলি বাজার। সিল্ক রোড যাওয়ার আগে কিন্তু সবাইকেই এখানে পারমিট করতে হয়, আর তার জন্য প্রত্যেকের ভোটার কার্ডের জেরক্স আর 2 কপি পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হয়। অভিষেক পারমিট করাতে চলে গেল, আর আমরাও বাঙালির অভ্যেস মতো চলে গেলাম কেনাকাটি করতে। যারা শীতের পোশাক নিয়ে আসেননি, এখান থেকে শপিং করে নিতে পারেন। এরপর কিন্তু আর কোনো মার্কেট পড়বে না। দাম কিন্তু বেশ রিজনেবল। আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর গাড়ি আমাদের নিয়ে চললো পদমচিনের দিকে। যত পাহাড়ের ওপরে উঠতে লাগলাম, ততই দৃশ্য আরো সুন্দর হয়ে উঠছিল। যাওয়ার পথে লিংথম চেকপোস্ট পড়বে। রংলিতে করা পারমিট এখানে দেখিয়ে তারপর আমরা এগিয়ে যেতে পারবো।
পৌঁছলাম একটা ওয়াটারফলসের কাছে। এটা পদমচিনের নিচে নিমাচেন গ্রামের অন্তর্গত কিউখলা ফলস। রংলি ছেড়ে ওল্ড সিল্ক যাওয়ার পথে পড়বে এই ফলস। দেখলাম কিভাবে স্বচ্ছ জল সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের কোল থেকে ছিটকে বেরিয়ে আরেকটি পাথরের উপর পড়ছিল। তবে বর্ষাকালে জলের পরিমাণ আরও বেড়ে যায় বলে এই ফলসের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। কিন্তু বৃষ্টির জন্য পাথরগুলো পিচ্ছিল হয়ে যাওয়াতে জায়গাটা কিন্তু খুব বিপজ্জনক হবে বলে মনে হয়। রাস্তায় যেতে যেতে আবারও একটা চেকপোস্ট থেকে পারমিট করে নিতে হলো। রংলি বাজার থেকে প্রায় 21 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 1:22 নাগাদ পৌঁছলাম পদমচিনে আমাদের হোমস্টেতে, লামাখাং হোমস্টে। বেশ সাজানো গোছানো, ঘরের জানলা দিয়ে কিন্তু বাইরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এক কথায় অসাধারণ লাগলো আমাদের এই হোমস্টেটা। ও হ্যাঁ, আমার এই ফেভারিট জিনিসটাও এখানে পেয়ে গেলাম, সেটা হলো এই দোলনাটা। আমাদের ওয়েলকাম করতে চলে এলো এখানকার এই কুকুরগুলো। আমরা এখন তাদের এলাকার গেস্ট। এখন লক্ষ্য করলাম এখানকার কুকুরের লোমগুলো বেশ বড়। এখানকার ঠান্ডাটা বোধহয় একটু বেশি। রুমে ঢুকে পড়লাম। রুমটা একটু ছোটখাটো কিন্তু চলে যাবে। বাথরুমটাও পরিষ্কার লাগলো। অনেকটা রাস্তা জার্নি করার পর বেশ ভালোই খিদে পেয়েছে, তাই সোজা চলে গেলাম লাঞ্চ করতে। খাওয়ার ঘরটা কিন্তু বেশ টিপটপ। রোদ্দুর জানলা দিয়ে এসে পড়েছে ঘরে। হোমস্টের ওনার এখানেই থাকেন আর এখানেই রান্না করে গেস্টদের খাবার ব্যবস্থা করেন। খাবার নিজেকেই নিয়ে খেতে হবে। মেনুতে অন্য দিনের মতোই ভাত, ডাল, স্কোয়াশ ভাজা আর এগ কারি ছিল। আমরা যখন খাবার খেতে ঢুকি তখন বেশ রোদ ঝলমলে আকাশ দেখেছিলাম। খাবার খেয়ে যখন বেরোলাম দেখি চতুর্দিক ধোয়া ধোয়া আর অন্ধকার হয়ে গেছে। সবাই বলল একদল মেঘ নাকি হাজির হয়েছে। পাহাড়ের ওয়েদার নাকি এই রকমই আনপ্রেডিক্টেবল। এরকম অভিজ্ঞতা আমার এই প্রথমবার হলো। রাতের হোমস্টেতে কম্পালসারি বোন ফায়ার ব্যবস্থা ছিল। আমরা কিন্তু খুবই এনজয় করেছিলাম। পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙল। জানলা খুলে দেখলাম আবার মেঘ সরে গিয়ে সূর্যের আলো পুরো এলাকাতে ছড়িয়ে পড়েছে। আর মৈত্রীদের যে রুমটা ছিল সেটা বেশ বড় আর জানলা থেকে ভিউটাও বেশ ভালো লাগছিল। 8:30টায় চলে এলাম ব্রেকফাস্ট সেরে নিতে। আবারও অন্যদিনের মতো ব্রেকফাস্টে এখানে ম্যাগি পেলাম। আমরা 9:25 নাগাদ গাড়িতে উঠে বসলাম হোমস্টেতে চেক আউট করে। আজ অনেকগুলো স্পট কভার করতে হবে। उसका बाद खम्बी व्यू पॉइंट, उसका बाद नाथांग वैली, ओके, उसका बाद ओल्ड बाबा मंदिर, हाँ, उसका बाद कुकू। नहीं, ओल्ड बाबा मंदिर हरभजन मंदिर एक है। গাড়ি আরো উঁচুতে উঠতে লাগলো আর সাথে ঠান্ডাও আবার বাড়তে শুরু করলো। একটু পরপরই রাস্তা বাঁক নিচ্ছিল আর আমরাও অবাক হয়ে কেবল বাইরের সৌন্দর্য দেখছিলাম। এর আগে নিচে থেকে যে পাহাড়গুলো দেখছিলাম তার ওপর থেকে আজ নিচের ঘরবাড়ি রাস্তা দেখছিলাম। কি যে সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হঠাৎ চোখে পড়ল দূরে সাদা মতো একটা পাহাড়। ওয়াও, এত সুন্দর! এই প্রথম আমি কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক পেলাম। গাড়ি এসে দাঁড়ালো 10,600 ফুট উঁচুতে অবস্থিত গণিক ভিউ পয়েন্টে। ওপরে নীল আকাশ আর কিছু নেই। মনে হচ্ছিল হাত বাড়ালেই বুঝি আকাশটাকে ছুঁতে পারবো। প্রত্যেকের জীবনে
অন্তত একবার এখানে আসা উচিত। এখান থেকে জুলুকের সিল্ক রোডটা পুরোটা দেখা যায়। সেই রাস্তার মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছিল। হ্যাঁ, এতদিন যে মেঘকে আমরা আকাশে দেখেছি সেই মেঘের ওপরে আজ আমরা। পাহাড়ের একটা সরু ফালির ওপর এই ভিউ পয়েন্ট। একদিক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, আর অন্যদিকে সেই আলোয় আলোকিত হওয়া কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ। প্রাণ ভরে দেখলাম বেস্ট লাইট শো বাই নেচার। এখানে কয়েকটা দোকানও পাবেন টিফিন বা নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য। তাছাড়া এখানে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে। 11:10 আবার গাড়ি স্টার্ট হলো, আর আমরা জিগজ্যাগ রাস্তা ধরে আবারও ওপরে উঠতে লাগলাম। দূর থেকে দেখলাম সূর্যের আলোতে চকমক করছে এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা মেঘরাশি। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডাতে বরফ জমে থাকে রাস্তায়, তাই অনেক সময় গণেক ভিউ পয়েন্টের পর গাড়ি আর এগোতে পারে না, আর মেঘ ও কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আমরা বরফ পাইনি ঠিকই, তবে এত সুন্দর ভিউ দেখে আমাদের কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। রাস্তার ধারেই হঠাৎ করে আবির্ভাব হলো আরেকটা ভিউ পয়েন্টের। 11,200 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটির নাম থাম্বি ভিউ পয়েন্ট। পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে সিল্ক রোড, মেঘ, আকাশ আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ নেমে এসেছে যেন। যিনি এই রোড কনস্ট্রাক্ট করেছিলেন তার নাম অনুসারে এই ভিউ পয়েন্টের নামকরণ করা হয়েছে। গাড়ি আমাদের আবার নিয়ে চলল পাহাড়ের ওপরে, আরো ওপরে। এত আনন্দ হচ্ছিল যে বলার নয়। পাহাড়ের বুক চিরে রাস্তা বানানো, আর তার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি এক টুকরো বরফের আশায়। আমরা এসে পৌঁছলাম 13,500 ফিট ওপরে অবস্থিত নাথাং ভ্যালিতে। এটা কিন্তু ইস্ট সিকিমের হাইয়েস্ট প্লেস। পাহাড়ে ঘেরা এই ভ্যালিটি একসময় তিব্বত থেকে ভারতে আসার চমড়ি গাই পালকদের হোম টাউন ছিল। আমরা নিচে নেমে গেলাম ধীরে ধীরে। একটু এগোতেই টের পেলাম প্রচন্ড হাওয়ায় আমাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে। দুপুর 12:30 বাজে। মাথার উপর রোদ, কিন্তু তার এতটুকু প্রভাব বোঝা যাচ্ছিল না। এত ঠান্ডা আমরা এর আগে অনুভব করিনি। আমরা যে কতটা উচ্চতায় আছি তা এবার বুঝতে পারলাম। দুপা এগোচ্ছিলাম আর বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। পাহাড়ের ওপর থেকে বয়ে আসা জলধারা এখানে বরফ হয়ে আছে। বেলা হয়ে যাওয়াতে অধিকাংশ বরফ গলে গেছে। আমাদের ভাগ্যে এই অবশিষ্টটুকুই জুটেছে। অনেক হয়েছে বরফ দেখা। কোনো রকমে ওপরে উঠে গাড়ি নিয়ে চললাম পরের ডেস্টিনেশনে। ফ্লাক্স না নিয়ে যাওয়ায় জল খেতে পারছিলাম না। জল অতিরিক্ত ঠান্ডা হওয়ায় মুখে নেওয়া যাচ্ছিল না। দুপুর 1টায় পৌঁছলাম এই বিশাল লেকটির সামনে। স্থানীয়রা একে কুপুপ লেক নামেই চেনে, তবে হাতির সুরের মতো আকৃতি বলে এলিফ্যান্ট লেক নামেও এটি পরিচিত। কেমন ঠান্ডা লাগছে? মারাত্মক, বাপ রে বাপ, এরকম ঠান্ডা আমি জীবনে জমে যাচ্ছি। মনে হচ্ছে যেন উল্টেও যাবো, আমরা জমে যাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া চাইনিজ বর্ডারে। এখানে রীতিমতো যুদ্ধ হয়, এমনকি 10-15 দিন আগেও যুদ্ধ হয়ে গেছে। ইস্ট সিকিমের সবচেয়ে উচ্চতম লেক এই কুপুপ লেক। ইন্ডিয়া চায়না বর্ডারের একদম নিকটে পাহাড়ের বরফ গলা জলে তৈরি হয়েছে এই লেক। এই জল বর্ণে নীল, পরিষ্কার এবং সারা বছরই প্রচন্ড ঠান্ডা থাকে। এরপরে আমরা এগিয়ে গেলাম সিকিমের সবচেয়ে পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন ছাঙ্গু লেকের দিকে।
এখানে আরো একবার পারমিট শো করে আমরা এগিয়ে চললাম। রাস্তা দিয়ে চলতে চলতে মাঝে মধ্যেই আর্মি ক্যাম্প দেখতে পেলাম। ওয়ার জোন বলে এখানে বেশ টাইট সিকিউরিটি। প্রায় 1 ঘন্টা যাবৎ পাহাড়ি রাস্তা ধরে এগোনোর পর আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু লেক। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটির দৈর্ঘ্য 1 কিলোমিটার ও গভীরতা 50 ফুট। স্বচ্ছ কাচের মতো জল, কিন্তু সর্বদা একই রকম থাকে না। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু পুরো জলটাই জমে বরফ হয়ে যায়। লেকের সামনেই পড়ে একটি শিব মন্দির। শিব মন্দিরটি খুবই জাগ্রত। শুধু তাই নয়, ছাঙ্গু লেকটিকেও এখন হোলি লেক আখ্যা দেওয়া হয়েছে। হঠাৎ দেখা মিলল ইয়াক অর্থাৎ চমড়ি গায়ের। সামনে থেকে আমি এই প্রথম ইয়াক দেখলাম। ইয়াকের পিঠে করে দেখলাম ছাঙ্গু লেকের আশপাশটা। দুপুর তখন 2:38 বাজে। ঢুকে পড়লাম এই ফাস্টফুড শপে। কফি চাট দে দো না। চার। সারাদিন জল খেতে পাইনি, তার মধ্যে অতিরিক্ত ঠান্ডার জন্য সবারই কিন্তু অল্প বিস্তর শরীর খারাপ করছিল। অল্প করে তাই মোমো খেয়েই দুপুরের খাবার সারলাম। তারপর শুরু হলো রিটার্ন জার্নি টু জুলুক। এই যে রাস্তাটা, এটা কিন্তু চায়না যাওয়ার রাস্তা। অভিষেক ভুল করে আমাদের এই রাস্তায় নিয়ে চলে গেছিল। মিলিটারি গাড়ি আটকে আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দিলেন। অনেকটা রাস্তা চলার পর পৌঁছলাম ফেলে রেখে এগিয়ে যাওয়া সেই থাম্বি ভিউ পয়েন্ট। ঘড়িতে তখন 4:37। সূর্য তখন অস্তগামী। সকালে যে প্রকৃতির শোভা দেখেছিলাম সেটা ছাপিয়ে এক অন্য সৌন্দর্যের সাক্ষী হয়ে রইলাম আমরা। গোটা অঞ্চলটা যেন সূর্যের কমলা রোদে ছেয়ে গেছে। তুলোর মতো মেঘ আর অস্তগামী সূর্যের কমলা আলোয় আলোকিত কাঞ্চনজঙ্ঘা। এত ঠান্ডা হাওয়া, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম। সহ্য হচ্ছিল না ঠান্ডাটা। আমরা 6:30 নাগাদ জুলুকের হোমস্টেতে পৌঁছলাম। তন্ময়দা আর মৈত্রী দুজনেই খুব অসুস্থ হয়ে গেছিল। জুলুকের টেম্পারেচার তখন -1 ডিগ্রি সেলসিয়াস। কোনো রকমের ডিনার সেরে ঘুম দিলাম। সকালে উঠে দেখলাম হোমস্টের সামনের ভিউ। হিডেন প্যারাডাইস নামক এই হোমস্টেতেই আমরা গতকাল রাত কাটালাম। সত্যি ভাবতে কেমন একটা লাগছিল যে রাতে আমরা এই বিশাল পাহাড়ের পাশে ঘুমিয়েছিলাম। কি শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই। ট্রেন বাসের হর্ন নেই, মানুষের চেঁচামেচি নেই। কি যে ভালো লাগছিল। এই হোমস্টে সার্ভিস কিন্তু অসাধারণ ছিল। রাতে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই খুব কম সময়ে প্রোভাইড করেছিলেন। আমাদের রুমটা খুবই সিম্পল, অন্যান্য হোমস্টেগুলোর মতোই। আর অন্যান্য হোমস্টের মতো এখানকার কুকুরগুলো কিন্তু ভীষণই ফ্রেন্ডলি ছিল। সকাল 9টার সময় ব্রেকফাস্ট করতে হোমস্টে কিচেন অ্যান্ড ডাইনিং রুমে চলে গেলাম। বেশ সাজানো গোছানো। দুশ্চিন্তাও ছিল আবার না ম্যাগি খেতে হয়, কিন্তু না, গরম গরম রুটি তরকারি আর আচার খেয়ে মন ভালো হয়ে গেল। আমরা হোমস্টে চেক আউট করে গাড়ির দিকে এগিয়ে গেলাম। 9:55-তে গাড়ি ছাড়লো আর 12:06 পৌঁছলাম রুমলি বাজার। সেখানে পারমিট অফিসে রিপোর্ট করে আমরা পৌঁছে গেলাম আরিটার লেক। লেকটা আমরা মানকিমে থাকার সময় ওপর থেকে দেখেছিলাম। আজ সামনে থেকে কিন্তু আরো সুন্দর লাগছিল। সবুজ পান্নার মতো জল এই লেকের। 1120 ফিট লম্বা আর 240 ফিট চওড়া।
সবুজ পাইনে ঘেরা এই জায়গাটা কিন্তু আমাদের অসাধারণ লাগছিল। এই হলো আমাদের হোমস্টে। আমাদের দুটো রুমে কিন্তু দুটো করে বেড ছিল। রুমেরও সাইজটা বেশ বড়, 4 জন অনায়াসে থাকতে পারবে। লাঞ্চ সারতে চলে এলাম। এখানে শীত তুলনামূলক অনেকটাই কম হওয়ায় আজ বেশ ভালোভাবে স্নান করতে পারলাম। বেশ ফ্রেশ লাগছিল। এখানে অন্যান্য জায়গার মতোই মেনুতে ছিল ভাত, ডাল, স্কোয়াশ ভাজা আর এগ কারি। সিম্পল, কিন্তু মনে হচ্ছিল অনেকদিন পর বাড়ির খাবার খেলাম। খুব ভালো লাগলো। এরপর লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে। সত্যি এত সুন্দর জায়গা, রুমে যেতে ইচ্ছে করলো না। লেকের চারপাশের ভিউটা সত্যিই অসাম। গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি এই পরিবেশ, কিন্তু মনের ভেতরে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছিল। পাহাড়ের ওপর শুনেছি একটা বৌদ্ধ মন্দির আছে। এই যে ধাপগুলো দেখছি, বোধহয় এই রাস্তা ধরে এগিয়ে গেলেই মন্দিরে পৌঁছতে পারবো। আশেপাশে কিন্তু কেউ নেই, আর ওয়েদারও মেঘলা। বেশ গা ছমছমে পরিবেশ, শুধু বড় বড় গাছ আর উঁচু পাহাড়টা থেকে মনে হচ্ছিল আর তো একটুখানি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে, যদি সন্ধে হয়ে যায়, এইসব নানান দুশ্চিন্তা মনে জড়ো হচ্ছিল। প্রায় 1 ঘন্টা চলার পরই এই বেঁকে যাওয়া গাছের ডাল দেখে হঠাৎ তন্ময়দা বলল যে এটা কোথায় যেন দেখেছি। মনে পড়ল মানখিমে আমরা যে হোমস্টেতে ছিলাম, পথে এইরকম একটা গাছ ছিল। তাহলে কি আরিটাল লেক থেকে মানখিমে চলে এলাম? সত্যি তাই। অজানা রাস্তায় চলতে চলতে হঠাৎ চেনা জায়গায় পৌঁছে যাওয়ার আনন্দটাই আলাদা। আমরা আবার কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টেতে চলে এসেছি। একটু বসতে পেয়ে যেন রিলিফ পেলাম। হোমস্টে স্টাফরাও কিন্তু আমাদের দেখে বেশ সারপ্রাইজড। হঠাৎ আমরা কি করতে এলাম সেটা তারা বুঝতে পারত। প্রত্যেকটা জিনিস মনে থাকবে, কারণ খুব 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 অ্যাডভেঞ্চারাস, খুব ভালো। বিশেষ করে এইটা যে একটা আরিটাল লেক থেকে এইভাবে যে পুরোনো হোমস্টেতে চলে আসলাম, এটা তো দারুণ মজার। অসম। अभिषेक चल ना बौद्ध मंदिर हमारे साथ, चल ना पहाड़ी से। हाँ ঠিক যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, অর্থাৎ সেই বৌদ্ধ মন্দিরের খোঁজে আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে আরেকবার মানখিমের মন্দিরটি দর্শন করে নিলাম। আজ পুজোর দিন, তাই সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে। দেখতে চমৎকার লাগছিল। সন্ধে হয়ে আসছিল, হাতে সময় কম ছিল, তাই অভিষেক আমাদের জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ধরে নিয়ে চলল বুদ্ধ মন্দিরের দিকে। এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা, আর নিচের দিকে ঢালু। একটু পা ফসকালেই মনে হচ্ছিল গড়িয়ে পড়ে যাব। অবশেষে দেখা মিলল বৌদ্ধ মন্দিরের। ঘড়িতে তখন বিকেল 4:15। পাহাড়ে খুব দ্রুত অন্ধকার হয়, তাই আমাদের খুব তাড়াতাড়ি দর্শন করতে হলো। মন্দিরের চারপাশটা ভীষণ শান্ত, কোনো আওয়াজই ছিল না। প্রাচীন বিখ্যাত বুদ্ধিস্ট আর্ট আর রাইটিংস চোখে পড়ল। আমরা জুতো খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এই শান্ত পরিবেশে আমরা কিছুক্ষণ চুপ করে বৌদ্ধ মূর্তিটির সামনে বসে থাকলাম। বৌদ্ধ মন্দিরটি থেকে পেরিয়ে সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠলেই পড়বে গোম্পা মনেস্ট্রি। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আমরা যখন পৌঁছলাম তখন 5টা বেজে গেছে, তাই আমরা এখানে প্রবেশ করতে পারিনি। তবে বাইরে থেকে এটি খুব সুন্দর লাগছিল। খোলা থাকলে আমরা এটির ভেতরে দেখতে পেতাম বিভিন্ন প্রাচীন নকশা। সন্ধ্যাবেলা আমরা গাড়ি করেই ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আজ সিকিম ট্যুরের লাস্ট ডে, তাই সারা সন্ধ্যাটা কিন্তু আড্ডা আর খাওয়া দাওয়াতেই কেটে গেল। আজ আমাদের সিকিম ট্যুরের 7th ডে। আমরা আরিটাল লেক থেকে বেরিয়ে চলে যাব এনজিপি স্টেশন।
সেখান থেকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:30টাতে। আরেকবার তাই চারপাশটা ঘুরে নিলাম। ফিরে যেতে হবে যে যার নিজের ব্যস্ত জীবনে। আজ সিকিমে একটি বিশাল অনুষ্ঠান আছে, যেখানে সিকিমের মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন। আমাদের হোমস্টেতেও সিকিমের কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তখন 9:30। প্রায় 110 কিলোমিটার আজ আমাদের অতিক্রম করতে হবে। সিকিম যাই এখানে ওভার অ্যান্ড আউট একটু কষ্ট হচ্ছে, কিন্তু পুরো জার্নিটা খুব মজা করে ভালো লাগছে। বিকেল 3:30তে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। অভিষেককে বাই বাই করে দেওয়ার পালা। সত্যি 7টা দিন আমরা একসাথেই ছিলাম, ঠিক যেন ফ্যামিলির মতো। থ্যাঙ্কস অভিষেক আমাদের এত সুন্দর ঘোরানোর জন্য। পরের দিন সকাল 5:30টায় আমরা শিয়ালদা পৌঁছলাম। সত্যি মন খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ঘরে তো ফিরতেই হবে। মনে পড়ছিল সিকিমের পাহাড়, রাস্তা, নদী, আকাশ, মেঘ, পশু, ওখানকার মানুষ, সবকিছু। আবারও সবকিছু ফেলে একদিন চলে যাব সিকিমে। অমি নালে তোকে যে ওষুধ দিয়েছে ওটাও দে, যে কোনো একটা বউয়ের ওষুধ দে ভাই, আমি আর পাচ্ছি না। পেটের মধ্যে টর্নেডো হয় না বলো, ন্যাকামি মারতে শুরু করবো। প্রচন্ড ঠান্ডা, কুয়াশা ঢেকে আছে। চলো শুরু করো। চিপস কেমন খেতে দেখি আমরা। ও মা গো, এত ভালো খেতে চিপস জানতাম না। চারটে করে ব্যাপক লাগছে। খুশি খুশি একটা ভাব, ভালো রং খুব ঠান্ডা কি কেমন লাগছে রোজ রোজ ম্যাগি খেতে? ঘন্টা বাবা এখন শ্বাসকষ্ট হচ্ছে। টাটা টাটা।